বন্ধুরা, আজ আমরা উপরিপাতন আর ব্যতিচারের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো ব্যতিচারের পরের অংশগুলো কভার হবে পরের ভিডিওতে। তো আমাদের উপরিপাতন আলোচনাটা শুরু করার আগে আমাদের একটু ধারণা থাকতে হবে যে একটা তরঙ্গের গ্রাফ কীরকম হতে পারে, আর দুইটা আলাদা আলাদা গ্রাফ দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হতে পারে যে দুইটা তরঙ্গর মধ্যে আসলে তফাৎ কিসে আছে, বিস্তারে তফাৎ আছে না তরঙ্গ দৈর্ঘ্যে তফাৎ আছে না দশাতে তফাৎ আছে। তো আমরা এর জন্য একটা অ্যানিমেশন দিয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তো এই অ্যানিমেশনে দেখো, আমি এই অক্ষ বরাবর বিস্তারকে বাড়াবো কমাবো, তরঙ্গ দৈর্ঘ্যকে বাড়াবো কমাবো, দশাকে বাড়াবো কমাবো। আর এখানে আমরা বাড়িয়ে কমিয়ে সরণ আর সময় গ্রাফের কি কি চেঞ্জ হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, বিস্তারকে কমালে গ্রাফটা কেমন হয়, বাড়ালে গ্রাফটা কেমন হয়, তরঙ্গ দৈর্ঘ্য কমালে গ্রাফটা কেমন হয়, বাড়ালে কেমন হয়, আর দশাকে কমালে বাড়ালে গ্রাফটা কেমন হয়। তোমাদের সুবিধার জন্য অ্যানিমেশনটা তোমরা আবার দেখো, আমি কিছু বলছি না। তাহলে এই যে অ্যানিমেশনটা দেখলাম, এই অ্যানিমেশন থেকে আমাদের কি কি আইডিয়া করতে হতে পারে। আমরা যেহেতু উপরিপাতন নিয়ে আলোচনা করব, তো উপরিপাতন বেসিক্যালি আসলে দুইটা আলাদা আলাদা তরঙ্গ যদি একসাথে উপরিপাতিত হয় তাহলে কি ঘটবে সেগুলো নিয়ে আলোচনা। তো আমাদের দুইটা তরঙ্গ, যে দুইটা তরঙ্গ পরস্পরের উপরে পড়বে, তাদের গ্রাফগুলো দেওয়া থাকতে পারে। এই গ্রাফগুলো দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের দুইটা গ্রাফের মধ্যে আসলে ভিন্নতা কিসে আছে। তো আমাদের একটা গ্রাফ ধরো সাপোজ এরকম, আর আরেকটা গ্রাফ ধরো সাপোজ এরকম দেওয়া যদি থাকে। ধরো এটাও আমার বলে দেওয়া আছে 2 সেকেন্ডে শেষ হয়েছে, আর এটাও আমার বলে দেওয়া আছে 2 সেকেন্ডে শেষ হয়েছে গ্রাফটা। তো তাহলে তুমি আসলে কি আইডিয়া করতে পারবে। ধরো এখানে তোমার দেওয়া আছে 4 মিটার, আবার এখানে তোমার দেওয়া আছে 6 মিটার। তাহলে তুমি যদি এরকম গ্রাফ পাও, তুমি যেই সিদ্ধান্তটা নিতে পারবে সেটা হচ্ছে আমার প্রথম গ্রাফের জন্য যেই A1 মানে বিস্তার, দ্বিতীয় গ্রাফের জন্য বিস্তার কি একই না, দ্বিতীয় গ্রাফের জন্য বিস্তার ভিন্ন দেখাই যাচ্ছে। এবার আসি প্রথম গ্রাফের জন্য আমার যে তরঙ্গ দৈর্ঘ্য λ1, দ্বিতীয় গ্রাফের জন্য আমার তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু এক জিনিস না। কেন? কারণ একটার মধ্যে দেখো আমার কতগুলো তরঙ্গ সম্পন্ন হয়েছে, আরেকটার মধ্যে দেখো 2 সেকেন্ড সময়ই আমার অনেক বেশি সংখ্যক তরঙ্গ সম্পন্ন হয়েছে। আবার দশার ব্যাপারটা যদি বলি, আমরা প্রথম গ্রাফের জন্য যে দশাটা দেখতে পাচ্ছি, দশা 1 বলি এটাকে, দ্বিতীয় গ্রাফের জন্য দশাটা কিন্তু একই। কারণ দশাটা আসলে কিসের ওপর ডিপেন্ড করে? দশাটা ডিপেন্ড করে যে আমার শুরু হয়েছে কোথা থেকে। সেটা 0 সেকেন্ডে 0 ওয়াই দিয়েছিল, কারণ ওয়াই অক্ষ বরাবর কি আমরা ওয়াই স্থাপন করেছি, এক্স অক্ষ বরাবর টি স্থাপন করেছি। তো টি ইকুয়াল টু 0-তে ওয়াই ইকুয়াল টু 0 এখানেও, আবার টি ইকুয়াল টু 0-তে ওয়াই ইকুয়াল টু 0 এখানেও, তাই না? একই সাথে শুরু হয়েছে। আবার যদি গ্রাফটা এমন হতো কোনো কারণে, ধরো সাপোজ এখান থেকে শুরু হতো, তো এখান থেকে শুরু হলে তাহলে এটা আমরা বলতে পারতাম এদের সাথে ওর দশার ভিন্নতা রয়েছে। তো আমরা কিন্তু এভাবে আসলে দেখতে পারি যে দুইটা গ্রাফের সমীকরণের মধ্যে কিসের মধ্যে কোন কোন রাশির মধ্যে তফাৎ থাকতে পারে। জাস্ট গ্রাফ দেখি কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া যায়। তো আমরা আজকের ক্লাসটা এখন শুরু করব। সো এই অ্যানিমেশনটা আমাদের এর জন্য দরকার ছিল যে আমরা ভিন্নতাগুলো যাচাই করার জন্য। তো আমরা আজকের ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা কী নিয়ে? মূলত উপরিপাতন আর ব্যতিচার নিয়ে। তো উপরিপাতন জিনিসটা কি এই ফিগার দেখেই বুঝতে পারছো। একটা তরঙ্গের ওপরে যদি আরেকটা তরঙ্গ উপরিপাতিত হয়, যেমন এই জায়গাগুলোতে, এইগুলোতে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে কি দেখতে পাচ্ছ, একটা ঢিল এখানে এসে পড়েছে, আরেকটা ঢিল এখানে এসে পড়েছে। সো ঢিল আসলে আসলে কি হয়, ঢিলের জায়গাটা একটা তরঙ্গ উৎস হিসেবে কাজ করে, তাই না? তো তরঙ্গ উৎস, তরঙ্গর কাজ কি? তরঙ্গর কাজ হচ্ছে শক্তি স্থানান্তরিত করা, আর যাওয়ার পথে যে কণাগুলোকে পাবে সেই কণাগুলোকে আন্দোলিত করা, অর্থাৎ ভাইব্রেট করানো উপরে নিচে। যেমন পানির কণাগুলো কি হচ্ছে, উপরে নিচে ভাইব্রেট করছে এই তরঙ্গটার ফলে। তো এই যে এখানে ঢিলটা পড়লো, এই ঢিলটার ফলে ধরো এই পানির কণাগুলো 2 সেন্টিমিটার ব্যবধানে সাম্য অবস্থান থেকে উপরে উঠছে একবার, নিচে নামছে একবার। অর্থাৎ এই তরঙ্গটা কতটুকু বিস্তার তৈরি করছে? 2 সেন্টিমিটার পরিমাণ বিস্তার তৈরি করছে। আবার এইখানে যে ঢিলটা পড়লো, এই ঢিলটা এই কণাগুলোকে কি করছে? আন্দোলিত করছে। সো এই ঢিলটার ফলে ধরো কণাগুলো 5 সেন্টিমিটার সাম্য অবস্থান থেকে ওপরে উঠছে, আবার সাম্য অবস্থান থেকে নিচে নামছে। অর্থাৎ এই ঢিলটার ফলে এই পানির কণাগুলো 5 সেন্টিমিটার বিস্তার পাচ্ছে।
তো আমার কথা হচ্ছে এই তরঙ্গটা যতই সামনে যাবে যাকেই পাবে 2 সেন্টিমিটারে ভাইব্রেট করাবে, আবার এই তরঙ্গটা যতই সামনে যাবে যাকেই পাবে 5 সেন্টিমিটারে ভাইব্রেট করাবে। বাট এই জায়গাগুলোতে কি ঘটবে, যেখানে একাধারে এই তরঙ্গটা দুইটা তরঙ্গই এসে পড়েছে, তো এই জায়গার পানির কণাগুলোর কথা কি বলতে পারবো আমরা? সে কি 2 সেন্টিমিটারে ভাইব্রেট করবে, না 5 সেন্টিমিটার ভাইব্রেট করবে, না কত সেন্টিমিটারে ভাইব্রেট করবে? সেই জিনিসগুলোই আমরা আজকের ক্লাসে যাচাই করা শুরু করব। তো উপরিপাতন ঘটনাটা আসলে এরকম যে দুইটা তরঙ্গ, ধরো এটা আমার প্রথম তরঙ্গ y1 বলছি, এটা আমার দ্বিতীয় তরঙ্গ y2 বলছি, এগুলো সংশ্লিষ্ট সমীকরণ আছে, আমরা শিখে এসেছি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। সো এই y1 তরঙ্গ আর y2 তরঙ্গ যদি পরস্পর দুই দিক থেকে আসতে থাকে, তাহলে যে জায়গায় তারা মিলিত হয় সেই জায়গায় দেখো তারা কিন্তু একটা বড় রকমের বিস্তার দিয়েছে, রাইট? সো এখানে তারা আসলে তাদের লব্ধি তরঙ্গ রূপে আচরণ করছে। তো আবার এইখান থেকে আরেকটা জিনিস দেখতে পারো যে এই তরঙ্গটা যেই জায়গায় মিলেছে সেখানে তারা লব্ধি তরঙ্গ রূপে আচরণ করেছে, বাট যেখান থেকে তারা সরে গিয়েছে অর্থাৎ মিলনের পরের অংশে সে কিন্তু ঠিক আগে যে বিস্তার নিয়েছিল এই জায়গা থেকে সরে যাওয়ার পরে ঠিক একই বিস্তার নিয়ে যাচ্ছে। আবার এই তরঙ্গটা মিলনের আগে যে বিস্তার নিয়েছিল মিলে যাওয়ার পরে মানে মিলার পরের মুহূর্তে সে কিন্তু ঠিক আগের মতো বিস্তার নিয়েই সে ডান দিকে সরে যাচ্ছে। বেসিক্যালি উপরিপাতনের দুইটা নীতি আছে, এই দুইটা নীতি আমি তোমাদের বললাম। তো প্রথম নীতিটা কি, তরঙ্গ দুটি যদি কোনো বিন্দুতে উপরিপাতিত হয় তবে তারা ওই বিন্দুতে লব্ধি তরঙ্গ রূপে আচরণ করে, যেটা আমরা এখানে দেখলাম। আর লব্ধি তরঙ্গটার সমীকরণ কীরকম হবে? লব্ধি তরঙ্গের সমীকরণটা হবে প্রথম তরঙ্গের সমীকরণ আর দ্বিতীয় তরঙ্গের সমীকরণ, এই দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলেই আমরা পেয়ে যাব এই জায়গাটায় তারা আসলে কত বিস্তার দিচ্ছে, কত লব্ধি তরঙ্গের সমীকরণ দিচ্ছে সেই রাশিমালাগুলো। সো এগুলো আমরা বের করব। এগুলো কিন্তু এমন না যে তুমি একটা মানের সাথে আরেকটা মান যোগ করছো, বরং একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণ যোগ করছো। সো এগুলো বিভিন্ন রকম হতে পারে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা গেল আমার প্রথম নীতি, যেটা আমরা এই তিনটা ঘটনায় দেখতে পাচ্ছি, এখানে আমরা অ্যানিমেশন আকারেও দেখতে পাচ্ছি। এবার আসি আমি আমাদের পরের নীতিটা কি বলে দেওয়া আছে, ওই বিন্দু মানে মিলন বিন্দু অতিক্রমের পরে তারা আবার নিজেদের সমীকরণের বৈশিষ্ট্য নিয়ে যে যার দিকে অগ্রসর হবে। মনেই হবে না যে তারা মিলিত হয়েছিল পূর্বে। দেখো এই যে তারা মিলিত হয়েছিল, মিলিত হওয়ার স্থানে তারা আসলে কি করেছে, তারা উভয়ে মিলে একটা লব্ধি তরঙ্গ রূপে আচরণ করেছে। আর মিলিত হবার পরে এই তরঙ্গ আর এই তরঙ্গ তারা কিন্তু যে যার মতন বিস্তার নিয়ে ডানে বামে মানে যে যার দিকে সরে যাচ্ছে। অর্থাৎ এইখানে তারা যে মিলিত হয়েছিল সেই প্রভাবটা কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে আর লক্ষ্য করা যায়নি। অর্থাৎ তাদের কোনোই পরিবর্তন হয়নি মিলনের পরে, আগে যে বিস্তার ছিল মিলনের পরেও সেই বিস্তার থাকবে, মানে মিলিত হবার মুহূর্তটাতেই খালি তারা ভিন্ন রকমের আচরণ করবে, অর্থাৎ লব্ধি তরঙ্গ রূপে আচরণ করবে। তো আমরা এই নীতিগুলোকে কাজে লাগিয়ে আসলে তিনটা ফলাফলে উপনীত হতে পারি। বলতে গেলে আমাদের এই চ্যাপ্টারের পরে যত আলোচনা হবে সবগুলো আলোচনা হচ্ছে এই তিনটা ফলাফল নিয়ে। এই তিনটা কিসের ফলাফল? উপরিপাতনের ফলাফল। উপরিপাতনের ফলে ব্যতিচারের সৃষ্টি হয়, উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হয়, উপরিপাতনের ফলে বিটের সৃষ্টি হয়। তো প্রত্যেকটা ঘটনাই আসলে উপরিপাতনের ফলে ঘটছে। সো কখন কোন ঘটনা ঘটছে আর কেন ভিন্নতা ঘটছে সেগুলো নিয়ে আমরা বলতে গেলে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা ব্যতিচারের প্রথম পর্ব দেখব, পরের ক্লাসে আমরা ব্যতিচারের শেষ পর্ব দেখব। স্থির তরঙ্গ নিয়েও 2টা ভিডিও থাকবে, বিট নিয়েও আরও 2টা ভিডিও থাকবে। তো আমরা আলোচনা শুরু করি ব্যতিচার। তো এখানে দেখতে পাচ্ছ একটা ঢেউ আসছে, আবার পাল্টা মাটির সাথে ধাক্কা খেয়ে আরেকটা ঢেউ ওই দিকে যাচ্ছে। সো 2টা ঢেউ যখন একত্রে আসলো তখন ওই জায়গাটায় কি হয়েছে, একটা বিপুল পরিমাণের পানির আন্দোলন ঘটেছে, অর্থাৎ পানি সাম্যাবস্থান থেকে অনেক বিপুল পরিমাণে একটা হাইট উঠে গেছে। অর্থাৎ এই যে হাইট উঠে গেল এখানে আসলে সে কী রূপে আচরণ করেছে, লব্ধি তরঙ্গ রূপে আচরণ করেছে। সো একটা ঢেউ আসছিল মানে এটা একটা তরঙ্গ, আবার ফিরতি প্রতিফলিত একটা তরঙ্গ, এরা মিলে আসলে কি করেছে, একটা ব্যতিচার তৈরি করেছে। সো ব্যতিচার কখন আমরা বলবো, যে সকল উপরিপাতন ঘটনার ফলে তীব্রতার আসলে পরিবর্তন ঘটে থাকবে সেটাকে আমরা ব্যতিচার বলবো। এখানে আমি তোমাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারভিউ অনুষ্ঠান অর্থাৎ অস্কার বলো বা এই টাইপের প্রাইজ গিভিং সেরিমনি যেগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে কি দেখি, উপস্থাপক থাকে, উপস্থাপকের ওপরে দুই পাশ থেকে
লাইট পড়ে। সো লাইট পড়লে উপস্থাপক যে জায়গাটায় দাঁড়িয়ে থাকে ওই জায়গাটা একটা উজ্জ্বল আলো দেখা যায়, তাই না? এক পাশ থেকে একটা লাইট, আরেক পাশ থেকে আরেকটা লাইট পড়ে। সো এই যে এই ঘটনাটা বললাম, এই ঘটনাটা কেন বললাম? কারণ খেয়াল করে দেখো, শুধু যদি একটা লাইট পড়তো উপস্থাপকের ওপরে উপর থেকে, তাহলে উপস্থাপকের নিচের জায়গাটা যে পরিমাণের আলোকিত হতো, দুই পাশ থেকে দুইটা লাইট পড়ার ফলে উপস্থাপকের জায়গাটা কিন্তু আরও বেশি আলোকিত হয়, রাইট? সো এটা একটা উদাহরণ বললাম। এছাড়াও আমরা কিন্তু নিত্য নৈমিত্তিকই, ধরো আমার বাসায় দুইটা লাইট আছে, সো আমি দুইটা লাইট যদি জ্বালাই, দুইটাই একই কোম্পানির লাইট, টিউব লাইট, তাহলে কিন্তু আমি আমার রুমটা বেশি আলোকিত পাবো। তাহলে এই যে ঘটনা ঘটলো, দুইটা আলোক উৎস একসাথে জ্বালানোর ফলে আমার রুমটা বেশি আলোকিত হচ্ছে, অর্থাৎ তীব্রতাটা বেশি পাচ্ছি, এটাই আসলে একটা ব্যতিচার। এখন এখানে আমি লিখিনি কিন্তু তীব্রতার বৃদ্ধি ঘটবে, তীব্রতার পরিবর্তন হবে বলেছি, অর্থাৎ বৃদ্ধিও করতে পারে, হ্রাসও করতে পারে। নট নেসেসারি যে দুইটা আলো একটা আলো আরেকটা আলোর উপরে পড়লে সবসময় তীব্রতার মান বাড়বে। কখনো কখনো এমন হতে পারে যে একটা আলো একা পড়লে যে পরিমাণের আলোকিত করবে জায়গাটাকে, দুইটা আলো একত্রে পড়ার ফলে ওই জায়গাটা তারা মিলিতভাবে পূর্বের চেয়েও একটা অন্ধকার জায়গা তৈরি করতে পারে, যেগুলো নিয়ে আমাদের ইন্টারেস্টিং আলোচনা থাকবে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টাতে। তো যাই হোক, এখানে আমি আরেকটা কথা একটু অ্যাড করব তোমাদের ব্যতিচারের সংজ্ঞার সাথে, সেটা হচ্ছে তুমি ধরো তোমার রুমের টিউবলাইটটা জ্বালালে, আর তুমি টিউবলাইটটা জ্বালানোর পরে একটা লেজার লাইট তুমি তোমার দেয়ালে ছুঁড়ে মারলে, অর্থাৎ লেজার লাইট তুমি মারলে। লেজার লাইট যদি নিক্ষেপ করো, সো এই লেজার লাইট আর তোমার যে টিউবলাইট থেকে আসা আলো, এই দুইটা আলোই দেয়ালের উপরে নিক্ষিপ্ত হচ্ছে। সো এই দুইটা আলো কি পরস্পরের সাথে মিশে যাচ্ছে? একজনকে আরেকজনকে আরও বেশি আলোকিত করছে না। তার মানে ব্যতিচার যে দুইটা আলো বা দুইটা তরঙ্গ একসাথে পড়লেই যে ব্যতিচার হবে এমন কিন্তু কোনো কথা নাই। অবশ্যই যেই দুইটা আলো পড়বে তাদের মধ্যে কিছু শর্ত থাকতে হবে। প্রথম শর্ত হচ্ছে তরঙ্গের উৎসদয় সুসঙ্গত হতে হবে। মানে কি, যেই দুইটা তরঙ্গ পরস্পরের উপরে পড়ে ব্যতিচার ঘটনা ঘটাতে পারবে, অর্থাৎ তীব্রতার পরিবর্তন ঘটাতে পারবে, তাদের মধ্যে দশা পার্থক্য থাকলেও সেই দশা পার্থক্যটা সবসময় একই থাকতে হবে। অর্থাৎ যদি তাদের মধ্যে দশা পার্থক্য 30 ডিগ্রি থাকে শুরুতে, তাহলে পুরো সময় জুড়ে যতক্ষণ তারা একজন আরেকজনের উপরে আপতিত হবে ততক্ষণই তাদের মধ্যে দশা পার্থক্য 30 ডিগ্রি করেই থাকতে হবে। এমন হওয়া যাবে না যে প্রথমে দশা পার্থক্য 30 ডিগ্রি, পরে দশা পার্থক্যটা একটা অন্য মান দেখাচ্ছে। সো আমরা দশা পার্থক্য বা এসবের পরিবর্তন নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আমাদের দ্বিতীয় ভিডিওতে। সো ওই ভিডিওগুলো তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, তো আমরা এই শর্ত থাকতে হবে, এটা আমার প্রথম শর্ত। তাহলে আমরা বলতে পারবো যে ওই দুইটা তরঙ্গ এই শর্ত যদি মেনে থাকে তাহলে তারা মিলে ব্যতিচার তৈরি করতে পারে। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে যেই দুইটা আলো বা যেই দুইটা তরঙ্গ পরস্পরের উপরে আপতিত হবে আর ব্যতিচার তৈরি করবে, তাদের মধ্যে অবশ্যই কম্পাঙ্ক সমান হতে হবে। অর্থাৎ যেই দুইটা তরঙ্গ পরস্পরের উপরে, প্রথম জনের কম্পাঙ্ক যদি 500 হার্জ হয়, দ্বিতীয় জনের কম্পাঙ্ক 500 হার্জ হতে হবে। অর্থাৎ সেম কম্পাঙ্ক বিশিষ্ট দুইটা তরঙ্গ যদি পরস্পরের উপর পড়ে, তাহলে তারা তীব্রতার পরিবর্তন ঘটাতে পারবে। তাহলে এই জিনিসটা থেকে কি একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে আমাদের সকল উপরিপাতন ঘটনাই কিন্তু ব্যতিচার তৈরি করবে, যে তা কিন্তু না। তার মানে সকল ব্যতিচারী উপরিপাতন হলেও বাট সকল উপরিপাতন কিন্তু আর ব্যতিচার হচ্ছে না। যারা এই শর্ত মানছে তাদের ক্ষেত্রেই আমরা ব্যতিচারটা পাবো। সো এখানে আরেকটা কথা একটু দেখো, আমরা কি বলেছি দ্বিতীয় শর্তটাতে কম্পাঙ্ক সমান হতে হবে। তো কম্পাঙ্ক সমান হলে আবার আমরা জানি যেহেতু একই মাধ্যমে দুইটা তরঙ্গ পরস্পরের উপর পড়বে, আবার একই মাধ্যমের জন্য ভি একই, যেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়ে এসেছি। সো ভি যদি একই হয়, আবার কম্পাঙ্কও যদি একই হয় শর্ত মানতে চাইলে, তাহলে অবশ্যই ল্যামডাও কি একই হতে হবে না? হ্যাঁ। তো আমাদের ব্যতিচার হবার জন্য আসলে আমরা লিখেছি যে তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হতে হবে। আবার দেখলাম কম্পাঙ্ক সমান হওয়ার মানেই আসলে ল্যামডা সমান হয়ে যাওয়া, কারণ তারা তো আর ভিন্ন মাধ্যমে পরস্পরের উপরে পড়বে না, একই মাধ্যমে একজন আরেকজনের উপরে পড়বে। একই মাধ্যমে ভি একই হয়, আবার শর্ত মানতে চাইলে এফ একই রাখতে হবে, আর এফ একই রাখতে চাইলে ল্যামডাও একই হতে হবে। তাহলে আমরা এই শর্তগুলো দেখলাম। তার মানে এই শর্তগুলো মেনে যদি দুইটা তরঙ্গ পরস্পরের উপরে আপতিত হয় তাহলে ব্যতিচার পাওয়া যেতে পারে। তো আমরা যদি একটু দেখি, তো দশা পার্থক্যের ব্যাপারটা, এই যে এটা একটা ধরো তরঙ্গ, এটা আর একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ পরস্পরের উপর পড়বে। তো দশা পার্থক্য জিনিসটা আসলে কি, বা
এই জিনিসটা আমি যদি বলি, দেখো দশা পার্থক্য হচ্ছে এইটার একটা দশা আছে, এটার একটা দশা আছে, সো এই দুইটা দশার পার্থক্য, এটাকে আমরা পথ পার্থক্যের সাথেও হিসাব করে বের করতে পারি। আমরা একটা সূত্র শিখে এসেছিলাম না, মনে আছে? del/2π = del(x/λ)। সো আমরা ওখানের সূত্র দিয়ে কিন্তু এই পথ পার্থক্যগুলো থেকে যে এই তরঙ্গ আর এই তরঙ্গ, একটা এই তরঙ্গের শীর্ষটা আর এই তরঙ্গের শীর্ষটা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এটাকে আমরা বলবো পথ পার্থক্য। ওই পথ পার্থক্যটা থেকেও কিন্তু আমরা আসলে তাদের দশা পার্থক্যগুলো বের করতে পারি। তো আমরা λ1 λ2 এর ব্যাপারটা যেহেতু সমান হতে হবে, তার মানে এটার যদি λ1 এটা হয়, এটার λ2 যদি এটা হয়, এই দুইটার ভ্যালু অবশ্যই সমান হতে হবে যদি তারা ব্যতিচার তৈরি করতে চায়। তো এই শর্তগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এগুলো খতে এসে থাকে তোমাদের পরীক্ষায়। তো আমরা এখন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যতিচারের একটু অ্যানিমেশনটা দেখবো, আসলে জিনিসটা কি হয় অ্যানিমেটেডভাবে। আমরা অলরেডি আজকের ক্লাসটা শুরু করেছি কি দিয়ে, গ্রাফ থেকে, রাইট? সো এই গ্রাফগুলো নিয়ে যদি আমি একটু তোমাদের দেখাই, এখানে দেখো যে গ্রাফ দেখতে পাচ্ছ, এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ স্থির, আসলে এই গ্রাফটা স্থির না, এটাও চলমান, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে স্থির হিসেবে রেখেছি। আর দ্বিতীয় গ্রাফটাও চলমান, এটাও চলমান, তারা পরস্পরের উপর আপতিত হচ্ছে। উপরে যে হালকা কালার দিয়ে যে দুটা গ্রাফ, এরা পরস্পরের উপর আপতিত হচ্ছে। আর ডিপ ব্লু কালার দিয়ে যে গ্রাফটা, এটা বোঝাচ্ছে যে এটা তাদের লব্ধি তরঙ্গটা কীরকম হবে। অর্থাৎ এই তরঙ্গটা যদি একটা, ধরো তোমার পানির মধ্যে যায় বা শব্দের মধ্যে, বায়ুর মধ্যে দিয়ে যায়, তাহলে এই তরঙ্গটা আসলে পানির অণুগুলোকে বা বায়ুর অণুগুলোকে এই পরিমাণের আন্দোলিত করবে, এই পরিমাণের পর্যন্ত বিস্তার দিতে পারবে। দ্বিতীয় তরঙ্গটা এই পরিমাণ পর্যন্ত বিস্তার দিতে পারবে। আর লব্ধি তরঙ্গটা দেখতেই পাচ্ছ এক এক সময় এক এক পরিমাণ পর্যন্ত বিস্তার দিতে পারবে। এখানে আসলে জিনিসটা যেটা বোঝানো হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ ধরো এই তরঙ্গটা এইভাবে আর এই তরঙ্গটা এইভাবে পরস্পরের উপরে আপতিত হলো, তাহলে তারা যে লব্ধি তরঙ্গটা তৈরি করবে সেটা হচ্ছে এই রকম। আবার এই তরঙ্গটা এইভাবে আর এই তরঙ্গটা এইভাবে পরস্পরের উপরে আপতিত হলো, তাহলে তারা যে লব্ধি তরঙ্গটা তৈরি করবে সেটা হচ্ছে এই রকম। এখানে কিন্তু দেখো তারা বিস্তার তৈরি করছে না, দ্যাট মিন্স একটাকে নিশ্চয় করে দেওয়ার মতো। আবার দেখো এই তরঙ্গটা আর এই তরঙ্গটা পরস্পরের উপরে যদি এইভাবে আপতিত হয়, এইটা তরঙ্গটা এইভাবে আছে, এই তরঙ্গটা এইভাবে আছে, পরস্পরের উপরে এইভাবে আপতিত হলে তারা লব্ধি তরঙ্গ তৈরি করবে এরকম। দ্যাট মিন্স এটা প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত তোমরা যদি পজ করো, তাহলে প্রত্যেকটা পজ করা মুহূর্তে আসলে তোমরা কম্বিনেশন পাবে। কম্বিনেশন বলতে তোমরা এই যে এই মুহূর্ত, তোমরা এই মুহূর্ত আর এই মুহূর্ত একসাথে আপতিত হলে লব্ধি তরঙ্গ কীরকম করবে সেই গ্রাফটাই তোমরা এখানে পাচ্ছ। আমাদের আজকের কাজ হবে বেসিক্যালি এই দুইটা তরঙ্গের সমীকরণ দেওয়া থাকলে এই তরঙ্গের সমীকরণটা বের করা, অর্থাৎ লব্ধি তরঙ্গের সমীকরণটা বের করা, ক্ষেত্র বিশেষে গ্রাফও আঁকা। সো আমরা আজকে মূলত এটা নিয়েই কাজ করব। তো আমরা এটা নিয়ে কাজ করার জন্য আমাদের আসলে আরেকটু ধারণা নিতে হবে শর্তগুলো নিয়ে। আমরা অলরেডি শর্ত দেখে এসেছিলাম যে আমাদের কম্পাঙ্ক একই হতে হয়, অর্থাৎ f1 = f2 হতে হয়। যদি এটার কম্পাঙ্ক হয়ে থাকে f1, এটার কম্পাঙ্ক হয়ে থাকে f2, তাহলে তাদের কম্পাঙ্ক f1 f2 সমান হতে হবে। আবার এটার λ1 যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, এটার তরঙ্গ দৈর্ঘ্য যদি λ2 হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে। এছাড়াও এইগুলো তো আমার শর্ত, বেসিক শর্ত। সো এইগুলো ছাড়াও এইগুলো থেকে ডিরাইভড কিছু শর্ত আসে। কিভাবে? আমি বলছি যে এই আপতিত প্রথম তরঙ্গ আপতিত দ্বিতীয় তরঙ্গের মধ্যে ওমেগা একই হতে হবে, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক, যেটা আমরা পড়ে এসেছিলাম পর্যাবৃত্ত গতি অধ্যায়। সো কৌণিক কম্পাঙ্ক একই হতে হবে। আবার কৌণিক কম্পাঙ্ক একই কেন আমি বলতে পেরেছি জানো? কারণ ওমেগা যদি একই হয় তাহলেই তো আসলে f1 = f2 হওয়া সম্ভব, কারণ ওমেগা 1 আসলে কি 2πf1, ওমেগা 2 আসলে কি 2πf2। আবার f1 f2 সমান হলে কিন্তু f1কে কি লেখা যায় 1/t1, f2কে কি লেখা যায় 1/t2, কারণ আমরা জানি কম্পাঙ্ক = 1 পর্যায়কাল। তো সেই সম্পর্কটাই লিখলাম। তো এখান থেকে t1 = t2 লেখা যায়। আবার আমরা অলরেডি কিন্তু দেখেই এসেছি f1 = f2 হলে একই মাধ্যমে v একই হওয়ার কারণে λ1 = λ2 হতে হবে। তার মানে দেখো আমরা ডিরাইভড শর্ত কয়টা পেলাম? আমরা ডিরাইভড শর্ত বেসিক্যালি 4টা। দ্যাট মিন্স তোমাদের এই জিনিসটা একটু ভালো করে মাথায় নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যদি ওমেগা 1 আর ওমেগা 2 সমান হয়, দ্যাট মিন্স f1 = f2 হতেই হবে, t1 = t2 হতেই হবে, λ1 = λ2 হতেই হবে। দ্যাট মিন্স এই চারটার যে কোনো দুইটা রাশি যদি পরস্পরের সমান হয় আর একই মাধ্যমে যদি তারা উপরিপাতিত হয়, তাহলে একটা সমান হওয়া, দ্যাট মিন্স বাকিগুলো বাই ডিফল্ট সমান হবেই হবে। ঠিক আছে? সো তোমার একটু আগে যে শর্তটা দেওয়া ছিল আগের স্লাইডে, সো আগের স্লাইডে যদি আমি দেখাই তোমাদের, আগের স্লাইডে যে আমরা শর্তটা পাচ্ছিলাম,
তো আগের সাইডে চলে আসি আমরা। আগের সাইডের এই যে এই শর্তটা পাচ্ছিলাম, এই শর্তটাতে বলে দেওয়া ছিল তরঙ্গদয়ের কম্পাঙ্ক সমান। তো এটা দেখে তোমাদের কিন্তু একটা জিনিস বুঝে ফেলতে হবে, কম্পাঙ্ক সমান হওয়ার অর্থ আসলে f1 = f2 তো বটেই, সাথে λ1 = λ2, t1 = t2, ω1 = ω2। দ্যাট মিনস এটার মধ্যে আসলে 4টা শর্ত নিহিত আছে। সো এই শর্তগুলো মোতাবেক যদি আমার একটা আলো আরেকটা আলোর উপরে আপতিত হয়, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপরে আপতিত হয়, তবেই আমরা ব্যতিচার পাবো। এখন তোমাদের একটু ক্লিয়ার লাগবে। একটু আগে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম না, বাসায় তোমার 2টা টিউবলাইট আছে, 2টা টিউবলাইট তুমি একত্রে জ্বালালে তাহলে তুমি কি পাবে? উজ্জ্বল আলো পাবে। বাট তুমি একটা টিউবলাইট আর একটা লাল কালারের লেজার লাইট জ্বালালে, একসাথে আরেকটার উপরে আপতিত করলে, তাহলে কিন্তু তুমি 2টা মিলে আর উজ্জ্বল আলো পাবে না। কেন? কারণ ওইখানে একজন একজনের উপর পরিপাতিত হলেও তারা কিন্তু তীব্রতার পরিবর্তন ঘটাতে পারবে না। কারণ কি? কারণ λ1 আর λ2 কিন্তু সমান হবে না। কারণ লাল আলোর জন্য একটা λ1 আছে, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তোমরা পড়ে এসেছো কেমিস্ট্রিতে। আর সাদা আলোর মধ্যে আসলে অনেকগুলো আলাদা আলাদা আলো, মৌলিক আলো রয়েছে, তাদের আলাদা আলাদা ল্যামডা আছে। দ্যাট মিন্স শুধু লাল আলোর ল্যামডা আর সাদা আলোর বিভিন্ন পার্টের ল্যামডা কিন্তু ম্যাচ করছে না, তাই আমার ওই ক্ষেত্রে ব্যতিচার ঘটবে না। তাহলে কিন্তু এখন থেকে তোমরা বুঝে ফেলতে পারো কোন ক্ষেত্রে 2টা তরঙ্গ পরস্পরের উপরে পড়লে ব্যতিচার আসলে ঘটাতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে আমি একটু ডিটেলসে অনেকক্ষণ আলোচনা করলাম, কারণ এই আলোচনাগুলোর উপরে বেস করেই কিন্তু আমাদের পরের থিওরিগুলো আগাবে। আর আমরা বলেছিলাম উপরিপাতনের আরও 2টা ফলাফল আছে, স্থির তরঙ্গ আর বিট। তো সেগুলো সম্বন্ধেও কনসেপ্ট কতটুকু ক্লিয়ার আমরা করতে পারবো সেটাও কিন্তু ব্যতিচারের কনসেপ্টের ওপরে ডিপেন্ড করে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা শর্ত দেখলাম, আমরা ব্যতিচারের অ্যানিমেশন দেখলাম, আমরা এখন আমাদের সরাসরি ব্যতিচারের রাশিমালা বের করাতে চলে আসব। সো ব্যতিচারের রাশিমালা কিভাবে বের করা যায়? আমরা জানি যে ব্যতিচার এক ধরনের উপরিপাতন, আর উপরিপাতনের ফলে 2টা তরঙ্গ ধরে নিলাম, 2টা তরঙ্গ যারা ব্যতিচার তৈরি করবে তারা যথাক্রমে y1 আর y2 তরঙ্গ। তো তারা পরস্পর উপরিপাতনের ফলে ধরো আমার লব্ধি তরঙ্গ তৈরি করছে y। সো এটাকে y আরও বলা যায়, রেজাল্টেন্ট y আর কি, ছোট করে এখানে আর লেখাও বলা যায়, আবার শুধু yও বলা যায় লব্ধিটাকে। আর আপতিতগুলোকে 1 2 এভাবে আমরা নাম্বারিং করি। তো এবার আমরা যদি দেখতে চাই উপরিপাতনের শর্ত মোতাবেক আমার লব্ধি তরঙ্গের সমীকরণ কার সমান হয়? আপতিত তরঙ্গদ্বয়ের সমীকরণের যোগফলের সমান হয়। তো আমরা এই যে এটার সমীকরণ ধরে নিলাম এরকম। তো আমরা তরঙ্গের সমীকরণ শিখে এসেছি না, y = a sin 2π/λ vt - x, আবার y2 = a sin 2π/λ vt - x2। তুমি বলতে পারো ভাইয়া আপনি সব কিছুই একই রেখেছেন, খালি x1 এখানে ব্যবহার করেছেন, x2 এখানে ব্যবহার করেছেন। মনে আছে x1 আর x2 আসলে কি নির্দেশ করে? কোনো কণা কতটুকু উৎস থেকে দূরত্বে আছে সেই জিনিসটা নির্দেশ করে। বেসিক্যালি এইটা আর এটা তফাৎ রেখে আসলে বোঝানো হচ্ছে যে এইটার জন্য যে পথ, এটার জন্য পথটা ভিন্ন। সো আমরা যে কণাটার কথা যদি বলি, সাপোজ ধরো আমি একটু এঁকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এখানে একটা তরঙ্গ এসে এই জায়গায় আসবে, আবার এখান থেকে ধরো ভিন্ন কালার দিয়ে দেখাই, এখান থেকে একটা তরঙ্গ একটু বেশি পথ অতিক্রম করে এখানে আসলো। সো এখানে তারা ধরো ব্যতিচার তৈরি করলো। তো এখানে ব্যতিচার তৈরি করলে দেখো ওর জন্য যে পরিমাণের দূরত্বে আছে x1, মানে এই কণাটা, ওর জন্য কিন্তু অনেক বেশি একটা দূরত্বে আছে x2, তাই না? সো উৎস যদি আমার এটা হয়ে থাকে ওর জন্য, সো এটা আমার x2। সো আমাদের তার মানে কি দেখা গেল, ও যতটুকু পথ পাড়ি দিয়েছে ও কি আরও বেশি পথ পাড়ি দিয়েছে না? সো আমাদের পথের একটা পার্থক্য আছে। ইনফ্যাক্ট এই পথের পার্থক্য যদি আমি x2কে বড় ধরি তাহলে এভাবে লিখতে পারি x2 - x1, আর x1কে বড় ধরলে x1 - x2 এভাবে লিখতে পারি। দ্যাট মিনস x1 আর x2 এর তফাৎ, এটা হচ্ছে আমার পথ পার্থক্য। সো এটাকে আসলে আমার কি ডেল এক্স, সেটাকে আমরা পথ পার্থক্য হিসেবে শিখে এসেছি। তো যাই হোক, তো এই পথের পার্থক্য থাকতে পারে, কারণ কি আমাদের শর্তটার মধ্যে প্রথম শর্তটা কি ছিল? দশা পার্থক্য থাকবে না যে তা না, থাকতে পারে দশা পার্থক্য, আর দশা পার্থক্য যা থাকে তা যেন সবসময় একই রকম থাকে, এমন না যে সময় সময় চেঞ্জ হয়। তো ডেল এক্স থাকলেই তো আসলে আমরা ডেল পাবো, অর্থাৎ দশা পার্থক্য পাবো, কারণ আমরা একটা ফর্মুলা পড়েছিলাম del/2π = কি পড়েছিলাম? পড়েছিলাম del x/λ। সো আমাদের এই জিনিসটা থাকলেই আমরা এই জিনিসটা পাবো, তাই আমরা ধরে নিয়েছি আমাদের দশা পার্থক্য আছে। আবার আমাদের শর্ত মোতাবেক λ1 λ2 সেম থাকতে হবে। সো দেখো আমি ল্যামডাই রেখেছি, সো বাকি সব কিছু সেম রেখেছি, ভিও সেম রেখেছি, কারণ একই মাধ্যমে পরস্পর উপর আপতিত হচ্ছে। খালি এই জিনিসটাকে আলাদা ধরেছি কারণ আমার সুযোগ আছে দশা পার্থক্য থাকার, পথ পার্থক্য থাকার। সো আমরা পথ পার্থক্যটাকে ধরে নিয়েছি আছে।
তো যাই হোক, আমরা এই দুইটা তরঙ্গ ধরে নিচ্ছি পরস্পরের আপতিত হচ্ছে, তাদের শর্ত মোতাবেকই কিন্তু তাদের নির্বাচন করা হয়েছে, ইচ্ছা মতো নির্বাচন করা হয়নি। সো শর্ত মানলেই ব্যতিচার হয় যেহেতু, তো শর্ত মোতাবেকই সমীকরণগুলো নেওয়া হয়েছে। তো আমরা এই দুইটা সমীকরণ যোগ করে আমরা আসলে লব্ধি তরঙ্গের সমীকরণটা চাই। সো যোগ করা যায় কিভাবে? এখানে এ যদি কমন নিয়ে ফেলো, দুই পাশেই এ আছে, কমন নিয়ে ফেললে এই অংশটাকে সি ধরলে, এই যে এই পুরো অংশটা 2π/λ vt - x1 এটাকে সি ধরলে, 2π/λ vt - x2 এটাকে ডি ধরলে, তাহলে একটা সূত্র ফেলা যায় না, সাইন সি প্লাস সাইন ডি। তোমরা ত্রিকোণমিতি করে এসেছো, তো যারা ত্রিকোণমিতি করে এসেছো তারা জানো সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা কেমন। তো আমি এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্রটাই ফেললাম। তো সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা ফেলার পরে আমার এরকম কিছু একটা আসে। তো বলে রাখি, এখানে সি কোনটাকে ধরা হয়েছে, ডি কোনটাকে ধরা হয়েছে। সি হচ্ছে এটাকে ধরা হয়েছে সি, আর এটাকে ধরা হয়েছে ডি। সো তোমরা অবশ্যই এই হিসাবটা কিন্তু করবে। সো আমি হিসাবটা ভাঙিয়ে বলছি না। সো আমরা জানি সাইন সি প্লাস ডি/2 কস সি মাইনাস ডি/2, তো এরকম কিছু আসে। সো আমরা এই জিনিসটাই করেছি। সো এই জিনিসটা করে আমাদের এরকম একটা রাশিমালা আসে 2 sin c প্লাস d/2 cos c minus d/2। তাহলে আমরা এ যেহেতু কমন নেওয়া ছিল, 2 সামনে আসার কারণে 2a লিখছি। এখানে আমি একটা অংশকে নীল কালার দিয়ে লিখেছি, কারণ কি? কারণ এই অংশটাকে পরবর্তীতে আমরা একটা টার্ম হিসেবে ধরি, সেটাকে ধরি এ আর। এটাকে আমরা বলছি লব্ধি তরঙ্গের বিস্তার, অর্থাৎ যে লব্ধি তরঙ্গটা হবে, লব্ধি তরঙ্গের ফলে কি ওই শুধু y1 কণাটা একটা পানির কণার উপরে এসে পড়লে এক রকমের আন্দোলন দিবে, y2 কণাটা পানির কণাটার উপরে এসে পড়লে আরেক রকমের আন্দোলন দিবে, বাট তারা মিলিতভাবে পড়লে কোন আন্দোলনটা দিবে সেটা হচ্ছে এ আর পরিমাণ, অর্থাৎ এ আর পরিমাণ বিস্তার সে দিবে। তো এই এ আর এটাকে বলার কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি সমীকরণ অনুসারে আমাদের আদর্শ তরঙ্গের সমীকরণে সাইন টার্মটা থাকতে হয় 2π/λ vt মাইনাস সামথিং থাকতে হয়। সো আমরা এইটাকে যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে চাই এই সমীকরণটাকে, তাহলে এই অংশটাকে এই অংশটার মতো রেখে বাকি যা আছে সেটা সাইনের সহগ, আর সাইনের সহগটাকে আমরা কি বলি? বিস্তার বলি না। সো এর জন্যই দেখো সাইনের সহগ হিসেবে এটা আর এটা কিন্তু ছিল, রাইট? আর এটা তো থাকবেই, একটা আদর্শ অগ্রগামী তরঙ্গের সমীকরণে সাইন 2π/λ vt - x এই পার্টটা থাকতে হয়, এই পার্টটার সহগ হিসেবে যেটা থাকে সেটাকেই বিস্তার বলা হয়। সো সেজন্যই আমরা এ আর কে বিস্তার বলছি। সো আমাদের বিস্তারের রাশিমালাটা কিন্তু একটু মনে রাখতে হবে, এটা বিস্তারের রাশিমালা, বাট এটা কখন বিস্তারের রাশিমালা? যখন আমার দুইটা তরঙ্গ পরস্পরের উপর আপতিত হবে ব্যতিচারের শর্তানুসারে, আর দুইটা তরঙ্গের বিস্তারের মান একই থাকবে। দেখো এখানে যেই দুইটা তরঙ্গ পরস্পরের উপর আপতিত হয়েছে তাদের বিস্তার কি একই না? সো এই তরঙ্গের বিস্তার যে কথা লিখেছি, এই তরঙ্গের বিস্তার একই লিখেছি। তোমরা বলতে পারো ভাইয়া বিস্তার তো ভিন্নও হতে পারতো, সেই ক্ষেত্রে কি হতো? বেসিক্যালি আমাদের পরের ভিডিওটা পুরাটাই যাবে হচ্ছে বিস্তার যদি ভিন্ন হয় আর ব্যতিচার ঘটায় সেই ক্ষেত্রে রাশিমালাগুলো কীরকম হবে। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি পড়ছি ব্যতিচারের রাশিমালা, বাট বিস্তার যদি সমান হয়, অর্থাৎ আপতিত তরঙ্গদ্বয়ের বিস্তার একই হয় যদি, তাহলে রাশিমালাটা কি? সো তাহলে রাশিমালাটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার লব্ধি তরঙ্গের সমীকরণটা। যদি বিস্তার একই বিশিষ্ট দুইটা তরঙ্গ পরস্পর আপতিত হয়, আর এটা হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারের রাশিমালা, যেটা কখন? যখন আমাদের আপতিত তরঙ্গদ্বয়ের বিস্তার একই হবে। সো খেয়াল রাখতে হবে কখন সূত্রগুলো প্রযোজ্য। সো এটা প্রযোজ্য তখনই যখন ব্যতিচার ঘটবে, আর কাদের ফলে ব্যতিচার ঘটবে? যাদের বিস্তার একই। তো এখানে এ এর পরিচয় কি? এ এর পরিচয় কিন্তু আমার আপতিত তরঙ্গের বিস্তার, শুধু এটা দিয়ে বোঝানো হচ্ছে আপতিত তরঙ্গের বিস্তার, আর এ আর দিয়ে কি বোঝানো হচ্ছে? লব্ধি তরঙ্গের বিস্তার। আর 2π/λ, ল্যামডা তো আমার কি? ল্যামডা আমার প্রকাশ করছে যে আপতিত তরঙ্গের, যেহেতু দুইটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যই একই, তো যে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য। আর x2 - x1 দিয়ে কি বোঝানো হচ্ছে? পথ পার্থক্য, যেটা আমরা একটু আগেই একে দেখিয়েছিলাম, তাই না? সো আমরা আসলে লব্ধি তরঙ্গের বিস্তার জানতে চাইলে আমরা কি দরকার? আপতিত তরঙ্গদ্বয়ের বিস্তার দরকার, যদি সমান হয়ে থাকে তাহলে সেই সমান বিস্তারটা দরকার। আপতিত তরঙ্গদ্বয়ের প্রতিটির তরঙ্গ দৈর্ঘ্য দরকার, আর আপতিত তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য দরকার। তাহলেই কিন্তু আমি জেনে যেতে পারবো আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারটা কত। তো আমরা কিন্তু এই জায়গাটা থেকে তোমাদের একটু রাফলি একটা জিনিস একটু দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আসলে এই জিনিসগুলো বের করে কী লাভ। ধরো এখানে পানি আছে। সো এই পানির মধ্যে ধরো আমাদের একটা তরঙ্গ আসলো এই পাশ থেকে। সো এই তরঙ্গটা এইখানে সৃষ্টি হয়েছে, এই তরঙ্গটা ধরো একটা ঢিলের ফলে সৃষ্টি হয়েছে এখানে। সো এই তরঙ্গটা যে এই পানির কণাটাতে মিলিত হলো।
সো এই তরঙ্গটা যেটা আসলো গ্রিন কালার দিয়ে প্রকাশ করেছি, ওর ধরো বিস্তার কত? বিস্তার দেওয়া আছে 2 সেন্টিমিটার। অর্থাৎ ও যাওয়ার পথে যদি কোনো পানির কণাকে পায়, সে 2 সেন্টিমিটার ওপরে নিচে আন্দোলিত করতে পারে। অর্থাৎ এই পানির কণাটাকে সে একা পেলে 2 সেন্টিমিটার আন্দোলিত করতে পারবে। আরেকটা তরঙ্গ ধরো, সাপোজ আমাদের একটা রেড তরঙ্গ, এটা এসেছে সাপোজ ধরো এই জায়গা থেকে, এই জায়গায় সামহাও সে সৃষ্টি হয়ে সে এই তরঙ্গটা এই দিক থেকে যে এই পানির কণাটার মধ্যে এসে পড়েছে। তাহলে এই পানির কণাটার মধ্যে আসলে দুইটা তরঙ্গ এসে মিলিত হচ্ছে। তো এই রেড তরঙ্গটা যেটা, এই রেড তরঙ্গটারও বিস্তার আমার ধরো দেওয়া আছে কত? বিস্তার দেওয়া আছে আমার 2 সেন্টিমিটার। তো আমরা দুইটা তরঙ্গের বিস্তারই দেখছি 2 সেন্টিমিটার। দুইটা তরঙ্গ আলাদা আলাদাভাবে এই পানির কণাটাকে পেলে 2 সেন্টিমিটারে আন্দোলিত করত। আবার এই যে এই লাল তরঙ্গটা, এই লাল তরঙ্গটা কতটুকু ট্রাভেল করে এই পানির কণাটার কাছে পৌঁছেছে? সাপোজ ধরো 20 মিটার ট্রাভেল করে পানির কণাটার কাছে পৌঁছেছে, যেটা আসলে আমাদের x2 বলতে পারি। আর গ্রিন তরঙ্গটা আমাদের কতটুকু ট্রাভেল করে এই পানির কণাটার কাছে পৌঁছেছে, এটা ধরো সাপোজ আমাদের x1 দিয়ে আমরা ডিনোট করতে পারি। এটাকে বললাম ধরো সাপোজ 10 মিটার। তো আমার এই ডাটা দেওয়া আছে, আরেকটা ডাটা দেওয়া আছে, উভয়েরই ল্যামডা হচ্ছে কত? উভয়েরই ল্যামডা ধরো 6 সেন্টিমিটার। তো এই ডাটাগুলো দিয়ে আমাকে যদি বলে যে এই পানির কণাটা আসলে দুইজন একসাথে আপতিত হবার ফলে দুইটা তরঙ্গ কতটুকু আন্দোলিত হবে বলে তুমি মনে করো, তাহলে তুমি কিন্তু ইজিলি দেখো এখানে প্রত্যেকেরই এ পাচ্ছ 2 সেন্টিমিটার করে, যদি বিস্তার একই হয় 2 সেন্টিমিটার করে পাচ্ছ, প্রত্যেকেরই ল্যামডা পাচ্ছ তুমি। আবার x2 - x1 এর ভ্যালুও তুমি পাচ্ছ। তুমি যদি ক্যালকুলেটরে রেডিয়ান মুডে এই ভ্যালুগুলো বসাও, x2 জানো, x1 জানো, এখানে ল্যামডাটাকে তোমরা মিটারে নিয়ে নিবে, মানে 6/100 বসাবে এখানে ল্যামডাটাকে। আবার 2 সেন্টিমিটার প্রত্যেকেরই এ একই, সো 2 সেন্টিমিটারকে 2/100 বসাবে। সো তুমি যদি এই ভ্যালুগুলো প্রত্যেকটা ভ্যালু বসালে তুমি রেডিয়ান মুড হিসাব করলে এখানে তুমি যেই ভ্যালুটা পাবে ওইটা আসলে ইন্ডিকেট করবে যে এই পানির কণাটা দুইটা তরঙ্গ একসাথে আপতিত হবার ফলে আসলে কতটুকু আন্দোলিত হবে। তো দেখো এই সূত্রটার একটা ব্যবহারিক প্রয়োগ কিন্তু আমি তোমাদের মুখে মুখে বলে দিলাম। তার মানে আমরা জেনে যাব দুইটা তরঙ্গ একসাথে যদি কোনো কণার উপরে পড়ে তাহলে সেটা কতটুকু আন্দোলিত হবে। তো আমরা এখানে একটা জিনিস কি খেয়াল করছি যে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারের ভেতরে রাশিমালায় কি আছে? রাশিমালায় আমাদের পথ পার্থক্য টার্মটা রয়েছে, অর্থাৎ পথের পার্থক্য বেশি কম হলে আমার এআর এর মান বেশি কম হতে পারে। তার মানে এটা এআর ইজ এ ফাংশন অফ পথ পার্থক্য। আমি এটাকে এইভাবে লিখতে পারি একটু, যে এআর বা আমাদের লব্ধি তরঙ্গের যে বিস্তার সেটা ফাংশন অফ ডেল এক্স। আবার এটাকে কিন্তু এভাবেও লেখা যায়, এইটা ফাংশন অফ শুধু ডেল, অর্থাৎ দশা পার্থক্য। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে দশা পার্থক্য বোঝায়, কারণ আমরা অলরেডি পড়েছি ডেল এক্স বাই ল্যামডা ইকুয়াল টু ডেল বাই 2π। সো এইটা যদি থাকে তার মানে এটাও থাকবে, এটা অর্থাৎ এ আর যদি পথ পার্থক্যের ফাংশন হয়, পথ পার্থক্যের ওপর নির্ভর করে লব্ধি তরঙ্গের বিস্তারটা, তার মানে আমাদের দশা পার্থক্যের ওপরও নির্ভর করবে। তো আমরা দেখতে যেহেতু পাচ্ছি এক এক দশা পার্থক্যের জন্য এক এক রকমের এ আর বা লব্ধি তরঙ্গের বিস্তার সম্ভব, তো আমরা সর্বোচ্চ এ আর পাবো কখন, অর্থাৎ এ আর এর ভ্যালু সর্বোচ্চ আসবে কখন আর এ আর এর ভ্যালু সর্বনিম্ন আসবে কখন, সেগুলো নিয়ে আমরা একটু আলাদাভাবে আলোচনা করব। তো পথ পার্থক্য বা দশা পার্থক্যের এক একটা মানের জন্য এ আর এর মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়, যেটা এখানে দেখানো হচ্ছে। দেখো এই ঘটনাগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব আমাদের সামনের স্লাইডগুলোতে। এখানে জাস্ট আমরা একটু ওভারভিউ দেখে যাচ্ছি কি আসলে আলোচনাটা করব। তো এখানে দেখো গ্রিন কালারের একটা ওয়েভ আছে, ব্লু কালারের একটা ওয়েভ আছে, ব্ল্যাক কালারের একটা ওয়েভ আছে। গ্রিন কালারের ওয়েভ আর ব্ল্যাক কালারের ওয়েভ হচ্ছে আমাদের আপতিত তরঙ্গগুলা, অর্থাৎ এই তরঙ্গ দুইটা পরস্পরের উপরে আপতিত হবে, আপতিত হয়ে তারা ব্ল্যাক কালারের ওয়েভ, অর্থাৎ এটা আমার লব্ধি তরঙ্গটা তৈরি করবে। তো তারা এক একভাবে আপতিত হওয়ার ফলে এক একটা ব্ল্যাক কালারের তরঙ্গ তৈরি করছে। অর্থাৎ এখানেও যদি আমরা কম্বিনেশনের মতো দেখতে চাই, ধরো এই যে এই রাশিমালাটার মধ্যে আমরা ব্ল্যাক কালারের তরঙ্গ আর গ্রিন কালারের তরঙ্গ, মানে আপতিত তরঙ্গ দুইটা যদি পরস্পরের উপরে একদম একইভাবে আপতিত হয়, দেখো এখানে কিন্তু তোমরা গ্রিন কালারের ওয়েভটা আর দেখতে পাচ্ছ না, কারণ গ্রিন কালারের ওয়েভটা কোথায় আছে? ব্লু কালারের ওয়েভের নিচে আছে। সো তারা যদি পরস্পর এভাবে আপতিত হয় তাহলে তারা মিলে এই ব্ল্যাক কালারের ওয়েভটার মতো লব্ধি তরঙ্গ তৈরি করবে।
এই ঘটনাটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, বা বাংলায় বললে গঠনমূলক ব্যতিচার। তাহলে দেখো তো গঠনমূলক ব্যতিচারে কি হচ্ছে? গঠনমূলক ব্যতিচারে আমরা লব্ধি তরঙ্গের বিস্তার সবচেয়ে বেশি পাচ্ছি। অন্য কোনো সময় কি এর চেয়ে বেশি পাওয়া সম্ভব না? দেখো অন্য যে কোনো মুহূর্তে, ধরো এই মুহূর্তটার কথা বলি, এই মুহূর্তটায় ব্ল্যাক কালার ওয়েভের বিস্তারটা কি কমে গিয়েছে না? আবার দেখো এই মুহূর্তটার কথা যদি বলি, এই মুহূর্ততে ব্ল্যাক কালার ওয়েভের বিস্তারটা আরও কমে গিয়েছে না? সো গ্রিন কালারের তুলনায়, ব্লু কালারের তুলনায়। তো আমরা সবচেয়ে বেশি বিস্তার যখন লব্ধি তরঙ্গের পাবো, সেই অবস্থাটাকে আমরা বলি আসলে গঠনমূলক ব্যতিচার পাওয়া। তো আমরা, এটা গেল এক্সট্রিমলি হাই ভ্যালু অফ অ্যামপ্লিটিউড ফর রেজাল্ট্যান্ট ওয়েভ, অর্থাৎ আমার লব্ধি তরঙ্গের সর্বোচ্চ বিস্তার পাওয়ার শর্ত আমরা দেখব। এখন আমরা যদি আসি সর্বনিম্নটা কখন একটু দেখো। তো এই ঘটনাটা দেখো, এই ঘটনাটার মধ্যে কি হচ্ছে, এটা আমার গ্রিন কালারের ওয়েভটা, এটা আমার ব্লু কালারের ওয়েভটা। সো গ্রিন কালারের ওয়েভ আর ব্লু কালারের ওয়েভ পরস্পরের সাথে বিপরীতভাবে আপতিত হয়েছে, আর এর ফলে কি হয়েছে, ব্ল্যাক কালারের ওয়েভটা প্রায় একটা লাইন হয়ে গিয়েছে। লাইন হয়ে যাওয়ার অর্থ কি, তার কোনো বিস্তার আছে না, বিস্তারের মান 0। তার মানে এই তরঙ্গ আর এই তরঙ্গের কিন্তু এইভাবে আপতনের ফলে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারের মানটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। সো লব্ধি তরঙ্গের বিস্তার 0 পাওয়া, এটাকে আমরা বলবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, বা বাংলায় বললে ধ্বংসাত্মক ব্যতিচার। সো আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব যে আমরা x2 - x1 এর কত মানের জন্য AR এর মান 0 পাবো, x2 - x1 এর কত মানের জন্য AR এর মান সর্বোচ্চ পাবো, মানে পথ পার্থক্যের কোন কোন মানের জন্য AR এর মান সর্বোচ্চ সর্বনিম্ন হয় সেগুলো আমরা বের করব। একইভাবে বের করব পথ পার্থক্য ছাড়াও দশা পার্থক্যের কোন কোন মানের জন্য AR এর মান সর্বোচ্চ আর সর্বনিম্ন হয়। তো আলোচনাটা আমরা শুরু করি, চলো। তো আলোচনাটা তেমন কঠিন কিছু না, আমরা যদি দেখতে চাই। সো আমাদের এখানে দেখো, এখানে গঠনমূলক ব্যতিচারের ডেফিনেশনও দেওয়া আছে। সো গঠনমূলক ব্যতিচারের মেইন ডেফিনেশনটা হচ্ছে এটা, যে যেসব বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে সেসব বিন্দুতে মূলত I = I max হবে। I দিয়ে কি বুঝাতাম? I দিয়ে বুঝাতাম তীব্রতা। তো তীব্রতার মান সর্বোচ্চ আসবে গঠনমূলক ব্যতিচার হলে, আর তীব্রতার মান সর্বোচ্চ আসার অর্থই কিন্তু আসলে বিস্তারের মান সর্বোচ্চ আসা। তো আমরা তীব্রতার মান বেশি আসলে কেন বিস্তারের মান সর্বোচ্চ আসা বলতে পারি, কারণ আমরা দেখো, আমরা এরকম একটা সম্পর্ক পড়েছিলাম, আমরা I সমানুপাতিক A² এরকম একটা টার্ম দেখে এসেছিলাম, তাই না? সো I যদি সবচেয়ে বেশি হয়, তার মানে কি ওই মুহূর্তটাতে Aও সবচেয়ে বেশি আসবে। সো আমরা এর জন্যই এই লেখাটা লিখতে পেরেছি। সো যাই হোক, এখানে দেখো আমরা দেখলাম যে গঠনমূলক ব্যতিচারের ডেফিনেশন, এটাই কিন্তু ডেফিনেশন বইতে এভাবে দেওয়া আছে, যে ব্যতিচারের ফলে তীব্রতার মান সর্বাধিক পাওয়া যায়, লব্ধি তরঙ্গের তীব্রতা সর্বাধিক হবে, সেই ব্যতিচারটাই আমার গঠনমূলক ব্যতিচার। তো আমরা গঠনমূলক ব্যতিচারের জন্য আসলে কি শর্ত পাচ্ছি, আমাদের বিস্তার যেটা মানে AR যেটা, ওইটার মান হতে হবে সর্বোচ্চ। এখন এখানে সর্বোচ্চ মান কোনটা, আসলে সর্বোচ্চ মান কিন্তু +2Aও হয় -2Aও হয়। কেন? কারণ কজের পরে যে টার্মটা আছে, কজের রেঞ্জ কি -1 থেকে +1 পর্যন্ত না? সো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা বলবো না কজের মান সর্বোচ্চ +1, কারণ +1 হচ্ছে একদিকে সর্বোচ্চ, অর্থাৎ একদিকে এটা সর্বোচ্চ। ধরো এটা তোমার একদিকের সর্বোচ্চটা, আর বিপরীত দিকের সর্বোচ্চটা কিন্তু মাইনাস, রাইট? সো এখানে কিন্তু প্লাস দিয়েও সর্বোচ্চ বোঝায়, মাইনাস দিয়ে বিপরীত দিকে সর্বোচ্চ বোঝায়, কিন্তু সর্বনিম্ন কিন্তু বোঝায় না। তো এর জন্যই কিন্তু আমরা এটার সর্বোচ্চ মানগুলো লিখে ফেললাম। সর্বোচ্চ মান কিন্তু দুইটা মানে একদিকে একটা সর্বোচ্চ, আরেকদিকে আরেকটা সর্বোচ্চ, মান একটাই, বাট দিক ভিন্নর কারণে আমরা +2A -2A দিয়ে লিখি। তো আমরা খেয়াল রাখতে হবে এই জিনিসটা। সো আমাদের AR এর সর্বোচ্চ ভ্যালু +2A বা -2A। সো এই +2A বা -2A কখন পাবো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমরা যদি জাস্ট পক্ষান্তর করি, পক্ষান্তর মানে আমি 2A যদি কাটাকাটি করি, একটু 2A কাটাকাটি করলে আমাদের এরকম কিছু থাকবে, cos π/λ = x2 - x1 = +-1। সো আমরা এখন +1 - 1 কখন পাবো সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমরা
কোণ আর কস কোণ এই জিনিসগুলো যদি দেখি, এগুলো জাস্ট একদম সিম্পল জিনিস, ক্যালকুলেটর বসিয়ে বসিয়ে পাওয়া যায়। cos 0 মান কত 1, cos π/2, অবশ্যই রেডিয়ান মোডে করবে এগুলো। cos π/2 মান কত 0, cos π এর মান কত, এগুলো আমরা বের করলাম। তো আমাদের আসলে কি দরকার, cos ইনভার্স করা দরকার না? সো cos ইনভার্স +-1, দ্যাট মিনস আমি কখন 1 পাচ্ছি -1 পাচ্ছি সেই কোণের মানগুলো নিয়ে আসে আমরা তো বের করব কি কোণের মান, রাইট? এই অংশটার ইকুয়াল টু দিব, রাইট? তো আমরা পরের লাইনে আসলে কি করেছি, এই অংশটাকে এই জায়গায় রেখে ওই পাশে পাঠিয়ে দিয়েছি কসকে, দ্যাট মিনস cos ইনভার্স +-1, মানে কখন আমরা cos কোণের মান +1 -1 পাবো, ইনভার্স করলাম, অর্থাৎ আমরা 0-র জন্য কিন্তু 1 পাচ্ছি। সো 1 0 আমার একটা অ্যান্সার। আমরা -1 পাই এর জন্য পাচ্ছি, সো পাই কিন্তু আমার একটা অ্যান্সার। 2 পাই এর জন্য আবার 1 পাচ্ছি, সো 2 পাই একটা অ্যান্সার। সো এরকম করে কিন্তু আমরা আরও অনেক দাঁড় করাতে পারতাম, 2 পাই, তারপরে 2 π/2। সো এরকম করে আমরা অনেকগুলো কিন্তু দাঁড় করাতে পারতাম, অনেকগুলো রাশিমালা। সো আমরা অনেকগুলো রাশিমালা যদি দাঁড় করতাম, তার মানে আমরা আরও অনেক উত্তর পাওয়া সম্ভব হতো ইনভার্স করলে। সো তোমরা যারা সেকেন্ড ইয়ারের আসলে ইনভার্স একটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির, তারা পড়েছো, তারা আসলে এই জিনিসটা আরও বেটার বুঝতে পারবে। যারা ফার্স্ট ইয়ার আছো তাদের জন্যই আসলে এই ডায়াগ্রামটা দেওয়া। এই ডায়াগ্রামটা দিয়ে আসলে ইনভার্সের মানগুলোই বের করা হচ্ছে, মানে cos ইনভার্স +1 -1 এর মানগুলো বের করা হচ্ছে, মানে 1 কখন হয়, -1 কখন হয়, 1 কখন হয়। সো এগুলো আমরা দেখলাম। তো এখানে যেহেতু অনেকগুলো মান পাওয়া সম্ভব, তো মানগুলোর মধ্যে প্যাটার্ন একটু খেয়াল করতে হবে। আমরা 3টা মান পর্যন্ত বের করছি, রাইট? সো 3টা মান দেখে একটা জিনিসকে বুঝতে পারছো, প্রথমটা আসলে 0 পাই, পরেরটা আসলে 1 পাই, পরেরটা আসলে 2 পাই। এরপরেরগুলো কি উত্তর হবে সেগুলোর জন্য কিন্তু আর এরকম টেবিল করা লাগে না, বোঝা যায়। এরপরটা হবে 3 পাই, এরপরটা হবে 4 পাই, 5 পাই, 6 পাই, এরকম করে করে যাবে। দ্যাট মিনস আমি একবারে লিখতে পারি স্মল n পাই, যেখানে স্মল n এর পরিচয় হচ্ছে 0 থেকে অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5। তাহলে এইটা কিন্তু একবারে লেখা যায়। এটাকে ইনভার্স করলে আমরা এই কোণ ইকুয়াল টু পাচ্ছি এই রাশিমালাটা। তো এই রাশিমালাটা যদি পাই, তারপরে লাইনে দেখো আমরা লিখতে পারি পথ পার্থক্যটাকে এই পাশে রেখে, এক পাশে রেখে π/λ ওইটাকে ও পাশে পাঠিয়ে দিই। যদি পাই প্রত্যেকটা জায়গা থেকে কাটাকাটি চলে যায়, দেখো পাই কাটাকাটি করে ফেলেছি, আর ল্যামডাটা ওখানে গুণ আকারে চলে গেল। সো ল্যামডা এখানে গুণ আকারে গেলে এটা তো 0ই থাকবে। পরেরটাতে দেখো পাই কাটাকাটি চলে গিয়েছে, সো এটা কি 1 হয়ে যাওয়ার কথা, আবার ল্যামডা গুণ আকারে এসেছে, তো ল্যামডা হয়ে গেল। আবার এটার জন্য দেখো পাই কাটাকাটি চলে গিয়েছে, এখানে 2 থাকার কথা, সো ল্যামডা ওপাশে চলে যাওয়ার কারণে 2 ল্যামডা। সো এরকম করে 0 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা। আর লাস্টেরটার জন্য দেখি পাই কাটাকাটি চলে গিয়েছে, সো এখানে n থাকার কথা, ল্যামডা ওপাশে যাওয়ার ফলে n ল্যামডা। তাহলে এই যে একটা জিনিস পেলাম, সেটা কি পথ পার্থক্যের একটা রাশিমালা। সো পথ পার্থক্যের রাশিমালাটা কি পেলাম, একবারে লিখলে n ল্যামডা, যেটা আসলে এরকম অসংখ্য মান হতে পারে আর কি। সো আমরা একবারে লিখলাম n ল্যামডা, এটাকেও আবার একটু কারসাজি করে এভাবে লিখলাম 2n λ/2। কেন তুমি বলতে পারো এটাই তো সহজ ছিল, এটাকে কেন এভাবে লেখা হয়েছে, 2 দিয়ে ভাগ দিয়ে আবার 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে? কারণ এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমরা একটু ভাষা দিয়ে যদি প্রকাশ করতে চাই, আমরা এভাবে ভাষা দিয়ে প্রকাশ করতে পারি যে n কি, n হচ্ছে আমার 0, 1, 2 এরকম সংখ্যাগুলো, রাইট? সো 3 এরকম সংখ্যাগুলো, সো এরকম চলতে থাকবে। 2n জিনিসটা আসলে কি, 2n জিনিসটা আসলে দেখো 2 দিয়ে গুণ যাবে প্রত্যেকটা রাশি, তো 2, 4, 6। দ্যাট মিনস এটা আসলে কি, দেখো তো জোড় সংখ্যাগুলো না, এটা তোমার জোড় সংখ্যাগুলো, অর্থাৎ এটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা আকারে নিলাম। আবার কেউ যদি বিজোড় সংখ্যা আকারে নিতে চাইতে, মানে বিজোড় সংখ্যা আকারে যদি নেওয়ার সুযোগ থাকতো, তাহলে খেয়াল রাখবে বিজোড় সংখ্যার সাধারণ প্রকাশ কি 2n +1 বা -1 হয়। সো +1টা এগুলো হচ্ছে আমার কি বিজোড় সংখ্যা। সো এটা আমার বিজোড় সংখ্যার প্রকাশ। সো এটা আমার বিজোড় সংখ্যার প্রকাশ। তো আমরা এইভাবে কেন নিয়েছি, কারণ আমরা দেখো তাহলে কিন্তু ওকে কিন্তু বিজোড় সংখ্যাভাবে লেখা যেত না, তাই না? কিন্তু ওকে জোড় সংখ্যাভাবে লেখা যায়। সো আমরা কিন্তু এখন একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি পথ পার্থক্যের মান যখন λ/2 এর জোড় গুণিতক, এটা কি গুণিতক না, λ/2 এর সাথে কি গুণ আকারে আছে জিনিসটা। সো আমি একটু মুছে দেখাই আবার। সো এটা কি λ/2 এর গুণিতক কি 2n কি জোড় সংখ্যা। তো আমরা কিন্তু বইগুলোতে এরকম ভাষা আকারে পাবো যে গঠনমূলক ব্যতিচার পথ পার্থক্যের কোন মানের জন্য হবে, আপতিত তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য কত হলে গঠনমূলক ব্যতিচার পাবো। তো উত্তর হচ্ছে λ/2 এর জোড় গুণিতক যখন, তখন আমরা আসলে গঠনমূলক ব্যতিচার পাবো। সো λ/2 এর জোড় গুণিতক এভাবে বোঝানো হয়েছে। এটা কিন্তু ওভাবে বলার মতো কোনো ভাষা ছিল না, তাই না? এখানে কিন্তু তুমি বলতে পারতে না ল্যামডার জোড় গুণিতক, বিজোড় গুণিতক বলতে পারতে না। সো এর জন্যই এটাকে এইভাবে নিয়ে আসা হয়েছে। সো এখন আমরা বলতে পারি λ/2 এর জোড় গুণিতকের
মান এইরকম যদি পথ পার্থক্য হয়ে থাকে আপতিত তরঙ্গগুলার, তাহলে আমরা গঠনমূলক ব্যতিচার পাব। তো এটা গেল আমার পথ পার্থক্যের শর্ত, অর্থাৎ কোন পথ পার্থক্যের মানগুলোর জন্য আমরা আসলে গঠনমূলক ব্যতিচার পাবো। এখানে মান কিন্তু একটা না, মান অসংখ্য হতে পারে। তো মান তুমি 0 বসালেও এটা একটা মান আসবে, 0 বসালে কত আসবে, এটা পুরোটাই 0 হয়ে যাবে। 1 বসালে কি আসবে, শুধু ল্যামডা আসবে। 2 বসালে কি আসবে, 2 ল্যামডা আসবে। সো এরকম করে আমরা হিসাব করতে পারবো আসলে অনেকগুলো মান সম্ভব। সো অনেকগুলো পথ পার্থক্যের কম্বিনেশনের জন্যই কিন্তু আমার আসলে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে, নট অনলি একটা পথ পার্থক্যের মানের জন্যই গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। সো একইভাবে চলো আমরা দশা পার্থক্যের কন্ডিশনটা বের করে ফেলি। দশা পার্থক্যের মানে আপতিত তরঙ্গ দুইটার দশা পার্থক্য কত হলে আমরা লব্ধি তরঙ্গে গঠনমূলক ব্যতিচার পাবো। সো আমরা একটা সূত্র শিখেছিলাম না, একটা সূত্র আমরা শিখেছিলাম কীরকম, আমরা সূত্রটা শিখেছিলাম এইভাবে লিখেছিলাম। সো এটাকে আমি একটু ভাষায় লিখেছি। সো del/2π ইকুয়াল টু del(x/λ)। সো এই সূত্রটাই আসলে এইভাবে লেখা হয়েছে। সো এখানে এটা হচ্ছে আমার দশা পার্থক্য, এটাকে এক পাশে রেখে 2πটাকে ওপাশে পাঠিয়ে দেওয়া আছে। সো এখানে কি আসলো 2π/λ, 2π যদি ওপাশে চলে যায়, আর এটা আমার সেই পথ পার্থক্যটা যেটা পথ পার্থক্য হিসেবে লেখা হয়েছে। সো আমরা এই পথ পার্থক্যটা জানি। সো পথ পার্থক্যটা বসিয়ে দিলে আমরা আসলে কি পেয়ে যাব, দশা পার্থক্য পেয়ে যাব, যেটা আমার কত আসে 2n π। সো 2n এখানে দেখছো বিজোড় জোড় সংখ্যা শুরুতেই আছে। সো পাইয়ের জোড় গুণিতক এটা যদি দশা পার্থক্যের মান হয়ে থাকে আপতিত তরঙ্গগুলার, তাহলে আমরা লব্ধি তরঙ্গে গঠনমূলক ব্যতিচার লক্ষ্য করব। তাহলে দুইটা কথা কিন্তু দাঁড়ালো, সেটা কি, গঠনমূলক ব্যতিচার কখন পাওয়া যায়, যখন পথ পার্থক্য আপতিত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক, অথবা যখন দশা পার্থক্য পাই এর জোড় গুণিতক, তখন আমরা কি পাবো, গঠনমূলক ব্যতিচার পাবো। অর্থাৎ আপতিত তরঙ্গদ্বয়ের কি শর্তের জন্য পথ পার্থক্যে আমরা আসলে গঠনমূলক ব্যতিচার পাই, সেই মানগুলো আমরা পেয়ে গিয়েছি। এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এইচএসসিতে। সো এই শর্তগুলো কি, এগুলো জানা। আচ্ছা, এবার আমরা যেটা দেখলাম এটা গঠনমূলক ব্যতিচার ছিল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার। সো ধ্বংসাত্মক ব্যতিচার তো আমরা দেখেছিলাম বিপরীতভাবে তরঙ্গগুলো পরস্পরের আপতিত হলে এরকম লব্ধি তরঙ্গ পাওয়া যায়, অর্থাৎ লব্ধি তরঙ্গের কোনো বিস্তার থাকে না। তো ধ্বংসাত্মক ব্যতিচার আসলে কি, ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে যেসব বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে সেসব বিন্দুতে আসলে i = i মিনিমাম হবে, অর্থাৎ তীব্রতার মান সবচেয়ে কম হবে। আর সবচেয়ে কম মানটা কত, সবচেয়ে কম মানটা হচ্ছে আমার 0। সো i এর মান সবচেয়ে কম মানে 0 হলে আসলে a এর মানও সবচেয়ে কম বা 0 হয়, অর্থাৎ লব্ধি তরঙ্গের তীব্রতা তখনই সবচেয়ে কম হবে যখন বিস্তার সবচেয়ে কম মানে 0। সো এটা আমার ধ্বংসাত্মক ব্যতিচারের ডেফিনেশন। সো ধ্বংসাত্মক ব্যতিচার এখন কোন পথ পার্থক্যের মানের জন্য হবে, কোন দশা পার্থক্যের মানের জন্য হবে, সেগুলো চলো বের করি। সো আমরা এটা দেখেছিলাম কি লব্ধি তরঙ্গের রাশিমালা, লব্ধি তরঙ্গের বিস্তারের রাশিমালা। সো এই বিস্তারের মানটা 0 হবে কখন, সেটাই বের করতে চাই, কোন পথ পার্থক্যের জন্য হবে। সো আমরা পক্ষান্তর করলাম, মানে 2 এটাকে ওপাশে পাঠিয়ে দিলে 0-র সাথে ভাগ চলে গেলে তো এখানে 0ই থাকবে। 0 থাকলো। এরপরে আমরা যদি আবার সেই কোণ কস কোণ এইভাবে যদি কাজ করি, কোণের মান 0 হলে কস কোণ হচ্ছে 1, এরকম করে দাঁড় করাই। তো আমার দরকার কি, কজ ইনভার্স যদি করি, কজ ইনভার্স 0, অর্থাৎ 0 হয় কোন কোন কোণের মানের জন্য, সেই কোণের মানগুলো বের করা। সো কোণের মান আমি এখানে রেড কালার দিয়ে দিয়েছি। সো 0 পাচ্ছি কিসের জন্য, π/2 এর জন্য, 3π/2 এর জন্য। সো দেখতেই পাচ্ছ। সো আমি যদি কজ ইনভার্স করি, অর্থাৎ কজ ইনভার্স 0, π/2 একটা অ্যান্সার, 3π/2 একটা অ্যান্সার। পরেরগুলো কি হবে সেগুলোও বুঝে ফেলা যায়, যেহেতু এটা 1π/2, 3π/2, পরেরটা 5π/2 হবে, পরেরটা 7π/2 হবে, পরেরটা 9π/2 হবে। তার মানে একটা জিনিস কি বুঝতে পারছো, এটা কি বিজোড় সংখ্যা, রাইট? সো আমরা এর আগের স্লাইডে বলেছিলাম বিজোড় সংখ্যার প্রকাশ কি 2n+1 দিয়ে প্রকাশ করা যায়। সো যেহেতু π/2 এর বিজোড় সহগ, সো আমরা এটাকে একবারে লিখেছি 2n+1 π/2। তো এটা হচ্ছে একবারে প্রকাশ, এত কিছু না লিখে জাস্ট এটা লিখলেই এগুলো সব বোঝা যায়। যেখানে স্মল n এর পরিচয় কি 0, 1, 2, 3, 4, 5 এরকম অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো। তো আমরা এইটা গেল কিসের শর্ত, এখান থেকে আমরা পাবো পথ পার্থক্যের শর্ত। কারণ আমার পথ পার্থক্যের এখানে কি π/λ আছে, জাস্ট π/λ ওপাশে গুণ দিয়ে দেওয়া হলো, মানে ল্যামডা ওপাশে গুণ গেল, পাই ওপাশে ভাগ গেল। সো পাই ভাগ যাওয়ার কারণে পাই কাটাকাটি, আর ল্যামডা গুণ যাওয়ার কারণে λ/2 হয়ে গেল, 3λ/2 হয়ে গেল, 5λ/2 হয়ে গেল। তো এটা আমরা পেয়ে গেলাম পথ পার্থক্যের শর্ত 2n+1 λ/2। সো এই শর্তে যদি আপতিত তরঙ্গদ্বয় পরস্পরের উপরে আপতিত হয়, তাহলে আমরা লব্ধি তরঙ্গে ধ্বংসাত্মক ব্যতিচার লক্ষ্য করতে পারবো। তো আমরা
এইটা গেল পদ পার্থক্যের শর্ত ধ্বংসাত্মক ব্যতিচারের বেলায়। এবার আসি দশা পার্থক্যের শর্ত। সো দশা পার্থক্যের শর্তের জন্য এই সূত্রটা ব্যবহার করছি পদ পার্থক্যের শর্ত থেকে দশা পার্থক্যের শর্ত দাঁড় করাতে। সো আমরা যদি বসিয়ে দিই এই ভ্যালুটা এখানে, সো এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমার এখানে হিসাব করে এই জিনিসটা চলে আসবে। সো এই জিনিসটা আসলে কি ইন্ডিকেট করছে? দশা পার্থক্যের শর্ত, অর্থাৎ আপতিত তরঙ্গ দুইটার মধ্যে দশা পার্থক্য কত থাকলে আমরা লব্ধি তরঙ্গে ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। তো এগুলোর একটা এক্সাম্পল দেখলে মানে n এর জায়গায় 0 বসাও 1 বসাও, বসিয়ে কিন্তু এই মানগুলো বের করা হয়েছে। এগুলো কিন্তু মুখস্থ করার জন্য না, এগুলো বের করা যায়, জাস্ট মুখস্থ রাখতে হবে যে রেড কালারের পোর্শনটা। সো আমি যদি 0 বসাই তো 0 বসালে আমার পাই আসবে, 1 বসালে এটা আমার 3 পাই আসবে, 2 বসালে এটা আমার 5 পাই আসবে। তো আমরা পেয়ে গেলাম এখান থেকে কি তাহলে দুইটা জিনিস, সেটা হচ্ছে কোন পদ পার্থক্যের শর্তে আমার ধ্বংসাত্মক ব্যতিচার হবে, কোন দশা পার্থক্যের শর্তে আমার ধ্বংসাত্মক ব্যতিচার হবে। সো এটাকে আমরা ভাষায় বললে এভাবে বলতে পারি যে আপতিত তরঙ্গদ্বয়ের পদ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, এটা কি বিজোড় সংখ্যা না? সো বিজোড় গুণিতক হয় তখন আমরা ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। আর দশা পার্থক্য দিয়ে বললে এভাবে বলবো যে আপতিত তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য যদি পাইয়ের বিজোড় গুণিতক হয় তাহলে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। সো ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলো আমরা জানলাম। এখন চলো আমরা একটা এমসিকিউ ম্যাথ করে আসি। সো অনেক ধরনের ম্যাথ হতে পারে এগুলো দিয়ে, সো আমরা এমসিকিউ ম্যাথটা দেখি তাহলে আমাদের আলোচনা ক্লিয়ার হয়ে যাবে। সো বলে দেওয়া আছে নিচের কোন শর্তের জন্য গঠনমূলক ব্যতিচার হবে। সো আমার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, দশা পার্থক্য যখন 4 পাই, দশা পার্থক্য যখন 5 পাই, দশা পার্থক্য যখন 4.5 পাই। সো এই অপশনগুলোর মধ্যে একাধিক অ্যান্সার সম্ভব। তো একটু চিন্তা করে বলি, এখানে ইনফ্যাক্ট ইয়াও দেওয়া আছে, আমার সূত্রও দেওয়া আছে কোন সূত্র দিয়ে আমরা আসলে করব। সো চলো তো আমরা ধারাবাহিকভাবে দেখি যে আসলে কোনগুলো উত্তর সম্ভব। তোমরাও একটু পজ করে নিজেরা চিন্তা করো, আসলে এখানে একাধিক উত্তর সম্ভব, তো কোন কোন উত্তরগুলো আসলে এই শর্তটা স্যাটিসফাই করছে। সো আমরা প্রথমে দেখি দশা পার্থক্য 4 পাই। তো দশা পার্থক্যের শর্ত কি ছিল? পাইয়ের জোড় গুণিতক, তো এটা কি পাইয়ের জোড় সংখ্যা, তো এটা কি একটা উত্তর, রাইট? সো এটা আমার একটা উত্তর। তো এটা কি আমার উত্তর হবে? না, এটা উত্তর হবে না, কারণ এটা তো জোড় সংখ্যা না, 2n থাকতে হবে, 2n মানে জোড় সংখ্যা থাকতে হবে পায়ের সামনে। তো এটা উত্তর না। আবার এটা কি উত্তর হবে? না, এটা তো জোড় সংখ্যা না। তো এই তিনটার মধ্যে উত্তর কি? প্রথমটা। এবার সে পদ পার্থক্য। সো পদ পার্থক্য কী ছিল? λ/2 এর জোড় গুণিতক। λ/2 এর জোড় গুণিতক মানে ল্যামডার সামনে যে কোনো সংখ্যা, রাইট? 2 কাটাকাটি করলে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা মানে 0 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা আর কি। সো আমরা ল্যামডার সামনে তাহলে পূর্ণ সংখ্যা হিসেবে 4 ল্যামডা পাচ্ছি পদ পার্থক্যের শর্ত। সো এটা ওকে, স্যাটিসফাইড, কারণ যে কোনো পূর্ণ সংখ্যা 0 1 2 3 4, ঠিক আছে। তারপরে এটা 5 ল্যামডা, এটাও কিন্তু স্যাটিসফাই হচ্ছে, তাই না? কারণ 5ও তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? 0 1 2 3 4 5। সো আমার এই দুইটাই কিন্তু কারেক্ট। দ্যাট মিনস প্রথম প্রশ্নের জন্য কিন্তু আমার উত্তর কয়টা? উত্তর এই তিনটা। সো এই তিনটা উত্তর, এই তিনটার জন্যই আসলে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। এবার সে নিচের কোন শর্তের জন্য ধ্বংসাত্মক ব্যতিচার পাবো, এটা একটু ভালো করে দেখো। সো আমরা এইখানে থেকে দেখবো বিজোড়গুলো কালেক্ট করবো, রাইট? দশা পার্থক্যের জন্য বিজোড় সংখ্যাগুলো নিয়ে আসবো। সো 4 5 4.5 পাই। সো পাইয়ের সামনে বিজোড় সংখ্যা কোনটাতে আছে? 2 নাম্বারটাতে আছে। সো এখানে আমার দশা পার্থক্যের জন্য উত্তর কোনটা? 2 নাম্বারটা। এবার আসি পদ পার্থক্যের মানগুলোর জন্য। একটু চিন্তা করে বলো তো পদ পার্থক্যের মান কোনটা নিব। সো আমার এখানে কিন্তু ল্যামডা এর সহগ কী হতে হবে? বিজোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা ডিভাইডেড বাই 2 আছে? বিজোড় সংখ্যা ডিভাইড বাই 2 আছে না? সো একটু চিন্তা করে দেখো, আমি কিন্তু 4 নিলে হচ্ছে না, 5 নিলে হচ্ছে না, কারণ তুমি যে কোনো একটা বিজোড় সংখ্যা মনে মনে চিন্তা করো। সাপোজ ধরো তুমি বিজোড় সংখ্যা চিন্তা করলে 7। সো 7কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে? 3.5 না? সো যে কোনো বিজোড় সংখ্যা তুমি যদি 9 নাও, 2 দিয়ে ভাগ দাও তাহলে কি আসে? 4.5 না? তার মানে তোমার খেয়াল করে দেখো, বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে কিন্তু তোমার অবশ্যই শেষে 0.5 জাতীয় কিছু আসবে, রাইট? সো এখন আমি এখানে অ্যান্সার দাগাবো কোনটা? এখানে অ্যান্সার আমি দাগাবো হচ্ছে কি, আমার বিজোড় সংখ্যার 2 দিয়ে ভাগ যেহেতু, তো আমি 4.5 মানে 0.5 জাতীয় রাশিগুলোকে আমি উত্তর হিসেবে দাগাবো। অর্থাৎ আমার এটার জন্য উত্তর কিন্তু জাস্ট এই দুইটা, দশা পার্থক্যের জন্য বিজোড় সংখ্যা, আর পদ পার্থক্যের জন্য ধ্বংসাত্মক ব্যতিচার হবে যখন বিজোড় সংখ্যা ডিভাইডেড বাই 2, ঠিক আছে? সো λ/2 এর বিজোড় গুণিতক, বাট ল্যামডা এর কত গুণিতক? বিজোড় সংখ্যা বাই 2 গুণিতক। সো এর জন্য আমি 0.5 সহকারে যে জিনিসটা সেটাকে নিয়েছে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।